অফ, ঠিক আছে, অন করছো? ওকে। আর একটা মার্কার দিয়ে যাও তো রবিন। গুড আফটারনুন ক্লাস, সবাই আশা করি ভালো আছেন। লেটস স্টার্ট। দিস উইল বি দ্য আওয়ার এন্ড অফ আওয়ার লেকচার সেশন। সো আমরা আজকে এখানেই শেষ করে দেবো, আমাদের সিলেবাস আজকে এখানে শেষ হবে। উই উইল বি ডান উইথ আওয়ার চ্যাপ্টার 11। সো চ্যাপ্টার 11 শেষ হয়ে গেলে আমাদের দিস উইল বি দ্য সিলেবাস ফর দ্য ফাইনাল এক্সাম। সো আমরা আজকে চ্যাপ্টার 11 শেষ করবো। চ্যাপ্টার 11 মেইনলি আছে আপনার ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড ট্যাক্সেশন অফ ইনকাম প্রপার্টিস। তো আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 9টা দেখেছিলাম। চ্যাপ্টার 9-এ আমরা দেখেছিলাম যে অ্যাকচুয়ালি ইনকাম প্রপার্টিসগুলো কী কী, সেই জিনিসগুলো। এখন ওই জিনিসটার উপরে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড ট্যাক্সেশন। তাহলে আমরা যদি ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসটা করি বা ট্যাক্সেশনটা করি, সেই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার 11টাতে দেখব, ঠিক আছে? ওকে, দেখেন একটা জিনিস হচ্ছে, ফার্স্ট অফ অল উই আর টকিং অ্যাবাউট দ্য ইকুইটি ইনভেস্টমেন্টস। তাহলে ইকুইটি ইনভেস্টমেন্ট যদি আমি বলে থাকি, তাহলে ইকুইটি ইনভেস্টমেন্টস কী বলতেছে, যে ইকুইটি ইনভেস্টমেন্টস আর মেইনলি যেটা নিজস্ব, আপনি আপনার নিজস্ব সেলফ ফান্ডিং দিয়ে যেটা করতেছেন, কমপ্লিটলি ইউ আর ইউজিং ইয়ার ওন সোর্সেস অফ ফাইন্যান্স। তা আপনি যে নিজস্ব সোর্সেস অফ ফাইন্যান্সটা ইউজ করতেছেন, দ্যাট ইজ হোয়াট উই আর কলিং দ্য ইকুইটি ফাইন্যান্সিং, তাই না? ইকুইটি ইনভেস্টমেন্ট, তার মানে আপনি আপনার নিজস্ব সোর্স থেকে যে জিনিসটা ইউজ করতেছেন সেটাকে বলতেছি আমরা ইকুইটি ইনভেস্টমেন্ট। আচ্ছা, তারপরে আরও একটা আসতেছে, সেটা হচ্ছে যে মোটিভেশনস ফর ইনভেস্টিং। সো হোয়াট আর দ্য মোটিভেশনস, কী কী এখানে ধরেন মোটিভেশনস হতে পারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে? সো মেইন দ্য মোটিভেশনস আর দেখেন কি আছে, অ্যানুয়াল নেট ইনকাম ফ্রম অপারেশনস। তাহলে আপনার যেসব অপারেশনসগুলো হচ্ছে, এই অপারেশনস থেকে যে অ্যানুয়াল নেট ইনকামটা হবে, সেই জিনিসগুলো হচ্ছে যে দিস আর লাইক ওয়ান সোর্স অফ মোটিভেশন। তাহলে ফিউ সোর্সেস অফ মোটিভেশন। তাহলে অ্যানুয়াল নেট ইনকাম ফ্রম অপারেশনস, তো অপারেশনস থেকে যে অ্যানুয়াল নেট ইনকামগুলো হচ্ছে সেটা দিস ওয়ান সোর্স অফ মোটিভেশন। প্রাইস অ্যাপ্রিসিয়েশন, আপনার যে প্রাইস বাড়তেছে, আপনি যে প্রপার্টিটা কিনছেন বা প্রপার্টি যেটা কিনে রেখে দিচ্ছেন, দেখা যায় একটা ল্যান্ড কিনলেন, ওইটা আপনার 5 বছর পরে গিয়ে একটা প্রাইসটা বেড়ে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ তো এই যে প্রাইসটা যে বাড়তেছে অ্যাপ্রিসিয়েশন, সেটার জন্য আপনি মোটিভেশন অ্যান্ড ডাইভার্সিফিকেশনের জন্য হতে পারে। আপনি অনেক দিকে ইনভেস্ট করতে চাচ্ছেন, তো এখানে আপনি প্রপার্টিতেও ইনভেস্ট করলেন। সো আপনি প্রপার্টির ক্ষেত্রেও ইনভেস্ট করে আপনার এই করলেন। সো দ্যাট ইজ হোয়াট ইজ ইউর প্রাইস ডাইভার্সিফিকেশন হতে পারে। অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, হোয়াট উই ক্যান ডু, উই ক্যান গো ফর দ্য ট্যাক্স বেনিফিটস। তো আমরা যে ট্যাক্স বেনিফিটসে যেতে পারি, সো আমরা ট্যাক্স বেনিফিটসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে ট্যাক্সের যে সুযোগ সুবিধাগুলো আছে, আমরা প্রপার্টিতে ইনভেস্ট করলে আমরা যে হাউস হোল্ড ট্যাক্সগুলো দিই, হোল্ডিং ট্যাক্স, ওই হোল্ডিং ট্যাক্সের এগেনস্টে আমরা নিজস্ব কিছু পার্সোনাল ইনকাম ট্যাক্স ওয়েভিয়ার পাই। তো আমাদেরও দেওয়া লাগে না। অনেক সময় যে গাড়ি কিনলে দেখবেন যে গাড়ির ইনকাম ট্যাক্স, গাড়ির ট্যাক্স পে করলে আপনার ইনকাম ট্যাক্স থেকে ওইটা ডিডাক্ট হয়। তো সেমভাবে আপনি যখন আপনার বাড়ির ট্যাক্সটা দিচ্ছেন, ওই বাড়ির ট্যাক্সটার ক্ষেত্রে আপনি ওই ট্যাক্স বেনিফিটসগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আপনি ওই ট্যাক্স বেনিফিটসগুলো পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন রিয়েল এস্টেট সাইকেল। তাহলে রিয়েল এস্টেট সাইকেলটা কি? হোয়াট ইজ দিস রিয়েল এস্টেট সাইকেল? তো রিয়েল এস্টেট সাইকেলটাতে বলতেছে যে লার্জ মার্কেট মেনি টাইপস অফ প্রপার্টিস। তাহলে রিয়েল এস্টেট সাইকেলটা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক বড় ধরনের লার্জ মার্কেট থাকে, তাই না? সো ওই লার্জ মার্কেটের ক্ষেত্রে লাইক দ্য ওয়ান্স দ্যাট ইউ আর গোয়িং টু ইউজ লাইক দ্য মেনি টাইপস অফ প্রপার্টিস। তাহলে আমরা অনেক ধরনের যে প্রপার্টিসগুলো আছে, দ্য টাইপস অফ প্রপার্টিস, সেটাকে আমরা সাধারণত বলতেছি লার্জ মার্কেট, ঠিক আছে? আবার এখানে দেখেন কি বলতেছে যে কম্পিটিটিভ। তাহলে রিয়েল এস্টেট সাইকেলটা কি কম্পিটিটিভ হয়? তার মানে রিয়েল এস্টেট যে মার্কেটটা আছে, দ্যাট ইজ অলসো কম্পিটিটিভ, বিকজ ওই জিনিসটা যদি কম্পিটিটিভ না হয়, লার্জ মার্কেট মেনি টাইপস অফ প্রপার্টিস, তার মানে ইটস আ ভেরি লার্জ মার্কেট উইথ মেনি টাইপস অফ প্রপার্টিস অ্যান্ড ইটস অলসো ভেরি কম্পিটিটিভ। তারপরে আবার বলতেছে যে আপনার ফ্র্যাগমেন্টেড ওনারশিপ। তাহলে ফ্র্যাগমেন্টেড ওনারশিপ যদি বলে, তাহলে ফ্র্যাগমেন্টেড ওনারশিপ থেকে আমরা কি বলতেছি, যে ওনারশিপটা অনেক সময় এক একজনের কাছে থাকে, ডিফারেন্স ইয়াতে, কারণ সবার কাছে কিন্তু সেমভাবে ওনারশিপটা থাকে না। সো দ্যাটস আ সোর্স অফ এ ফ্র্যাগমেন্টেড ওনারশিপ। তাহলে ওটা হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্টেড ওনারশিপ। আবার কিছু আছে আপনার ওভার ডেভেলপমেন্ট পোটেনশিয়াল। আবার কিছু কিছু আছে সেক্ষেত্রে ওভার ডেভেলপমেন্ট পোটেনশিয়াল থাকে। আমাদের অনেক সময় দেখা যায় আমরা ওই জিনিসটা নিয়েছি যে দেখা যাচ্ছে এটা খুব তাড়াতাড়ি, খুব দ্রুতই জিনিসটা ডেভেলপ হয়ে যাচ্ছে। তো ওই যে জিনিসটা যে ডেভেলপ হয়ে যাচ্ছে, যে ওভার ডেভেলপমেন্ট, সেই জিনিসটা পোটেনশিয়াল দেখেও কিন্তু আমাদের মার্কেট ক্যারেক্টারিস্টিক্সটা আমরা বুঝতে পারি। হ্যাঁ, তো সাইকেল ডিফার্স ফর ডিফারেন্ট প্রপার্টি টাইপস, এবং হ্যাঁ ডিফারেন্ট প্রপার্টি টাইপসের জন্য কিন্তু ভ্যারি করে। একটা হচ্ছে আপনার অ্যাপার্টমেন্ট বিজনেস হতে পারে, অ্যাজ ওয়েল এজ আপনার অ্যাপার্টমেন্টের বিজনেসের বাদে দেখা যাচ্ছে যে আপনার কী হতে পারে, মোরওভার আপনার দেখা যাচ্ছে যে অ্যাপার্টমেন্ট বিজনেসের অ্যাপার্টমেন্ট হতে পারে, ল্যান্ডের হতে পারে, হ্যাঁ স্পেয়ার ল্যান্ড, অফিস স্পেস হতে পারে, কমার্শিয়াল হতে পারে, হাউজিং প্রজেক্ট হতে পারে। সো অনেক ধরনের কিন্তু প্রপার্টি টাইপস আছে। এই প্রপার্টি টাইপসগুলোর উপরে বেস করে কিন্তু আপনার মার্কেট ক্যারেক্টারিস্টিক্সটা ডিপেন্ড করবে। তো ওই জিনিসটার উপরে কিন্তু আপনার রিয়েল এস্টেট সাইকেলটা মোস্টলি ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন কি বললো যে হোয়াট আর দ্য ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস। ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিসগুলো কী কী আছে? এখানে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিসগুলো আমরা দেখি। প্রপার্টি সেক্টর ইনভেস্টিং আছে, এখানে উই ক্যান ইনভেস্ট ইন প্রপার্টি সেক্টর ইনভেস্টিং আছে, যে আমরা ডিরেক্টলি প্রপার্টি সেক্টরে ইনভেস্টিং করতে পারি। কন্ট্রারিয়ান ইনভেস্টিং আছে,
মার্কেটিং টাইমিং আছে, গ্রোথ ইনভেস্টিং আছে, ভ্যালুয়েশন ইনভেস্টিং অ্যান্ড কোর প্রপার্টি ইনভেস্টিং। তাহলে প্রপার্টি সেক্টরে আমরা ডিরেক্ট যে প্রপার্টি সেক্টরে যে ইনভেস্টটা করি সেটাকে আমরা সাধারণত বলতেছি যে প্রপার্টি সেক্টর ইনভেস্টিং। সো ডিরেক্টলি আমরা ওই প্রপার্টি সেক্টরে ইনভেস্ট করলাম, সেটাই দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ আওয়ার প্রপার্টি সেক্টর ইনভেস্টিং। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে কন্ট্রারিয়ান ইনভেস্টিং আছে, কন্ট্রারিয়ান ইনভেস্টিং যদি আমরা বলে থাকি, হ্যাঁ, সো কন্ট্রারিয়ান ইনভেস্টিং যদি আমরা বলি, সো কন্ট্রারিয়ান ইনভেস্টিং কী হবে? তো কন্ট্রারিয়ান ইনভেস্টিংয়ে দেখা যাচ্ছে আমাদের সাধারণত মোস্ট ইম্পর্টেন্টলি যে আমাদের কন্ট্রারিয়ান ইনভেস্টিংয়ে আচ্ছা, তারপরে মার্কেটিং টাইমিং। তো মার্কেটে যে টাইমিংটা আছে সেই টাইমিংটাও কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওই টাইমিং অনুসারে কিন্তু আমাদের অনেক কিছু করা লাগে। সো মার্কেটিং টাইমিংটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের মার্কেটিং টাইমিংটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। তারপরে আছে আপনার গ্রোথ ইনভেস্টিং। সো গ্রোথ ইনভেস্টিংটা আমরা কীভাবে করতে পারি? সো আমাদের যে গ্রোথ, আমরা যে বাড়তে চাই, সেই গ্রোথ ইনভেস্টিংটা আমরা একভাবে করতে পারি। তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ আছে যে আমাদের ভ্যালু ইনভেস্টিং। তো ভ্যালু ইনভেস্টিংটা হচ্ছে, সো আমরা যে ভ্যালু ইনভেস্টিংটা কীভাবে করবো ওই জিনিসটা আমাদের কনসিডার করতে হবে যে হাউ ডু ইউ গোয়িং টু ডু দ্য ভ্যালু ইনভেস্টিং। সো এই ভ্যালু ইনভেস্টিংটা আমাদের কনসিডার অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার কোর প্রপার্টি ইনভেস্টিং। যে আমরা কোর প্রপার্টিতে যে ইনভেস্টমেন্টটা করছি সেটা হচ্ছে আমাদের কোর প্রপার্টি ইনভেস্টিং। তাহলে দেখেন আরও আমাদের এখানে আসতেছে যে ইনভেস্টমেন্ট স্টাইলস। কী কী ইনভেস্টমেন্ট স্টাইলস হতে পারে? সাইজ বেসড স্ট্র্যাটেজি হতে পারে, সাইজের উপরে বেস করে আমাদের যে স্ট্র্যাটেজিটা। তো সাইজ বেসড স্ট্র্যাটেজি হতে পারে, দ্যাট ক্যান বি আ সাইজ বেসড স্ট্র্যাটেজি বেসড অন ইউর সাইজ। তারপরে হচ্ছে যে আপনার টিন অ্যান্ড বেস স্ট্র্যাটেজি। আরেকটা হতে পারে আপনার টিন অ্যান্ড যে ভাড়াটিয়ারা আছে সেই তাদের উপরে বেস করে একটা স্ট্র্যাটেজি। So first of all, it might be it exclusively depend on the size based strategy, and also it might depend on the tenant মানে ভাড়াটিয়া যারা আছে তাদের উপরে বেস করে কিছু স্ট্র্যাটেজি হতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ আরবিট্রেজ ইনভেস্টিং আছে, যে আরবিট্রেজ করে আপনি কীভাবে এই করবেন। টার্ন অ্যারাউন্ড ইনভেস্টিং আছে। টার্ন অ্যারাউন্ড ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আমরা দেখলাম যে টার্ন অ্যারাউন্ড ইনভেস্টিং আছে, সেই জিনিসটাও কিন্তু আমরা সো আরবিট্রেজের যে জিনিসটা আমরা মেনলি দেখতেছি যে বাইং অ্যান্ড সেলিং, যে জিনিসটা বাইং অ্যান্ড সেলিং অফ সিকিউরিটিজ অ্যান্ড অনেক ধরনের ইনভেস্টমেন্ট টাইপ আছে। টার্ন অ্যারাউন্ড হচ্ছে ইয়াতে। আবার অনেক সময় আমরা যে অপরচুনিস্টিক দেখি, যে অপরচুনিস্টিক ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আমরা দেখি যে অপরচুনিস্টিক কোন জিনিসটা আমাদের জন্য অপরচুনিস্টিক হবে, হ্যাঁ, ওই অপরচুনিস্টিক ইনভেস্টিংয়ের উপরে বেস করে আমরা কিন্তু অনেক কিছু ডিফাইন করি, তাই না? তারপরে ব্লু চিপ ইনভেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ ডেভেলপমেন্ট। তো এই ধরনের জিনিসগুলো আমরা ইনভেস্টমেন্ট স্টাইলস হইতে পারে। আচ্ছা, এবার দেখেন ইন্টারনাল রেট অফ রিটার্ন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইন্টারনাল রেট অফ রিটার্নটাই হচ্ছে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের খুবই কাজে লাগবে। সো দ্যাট ইজ হোয়াট ইজ ইউর ইন্টারনাল রেট অফ রিটার্ন, IRR। সো ডিসকাউন্ট রেট ফোর্সেস দ্য নেট প্রেজেন্ট ভ্যালু টু ইকুয়াল টু জিরো। তার মানে যে ডিসকাউন্ট রেটটা আছে ওই ডিসকাউন্ট রেটটা আপনাদের ফোর্সেস করে দ্য নেট প্রেজেন্ট ভ্যালু টু ইকুয়াল জিরো। তার মানে আপনাদের ডিসকাউন্ট রেটটা দিয়ে আমরা ইয়া করি। ইফ IRR is greater than R, so except project, ঠিক আছে, where R is the required rate or hurdle rate, তো R is the required rate of return or the hurdle rate. So internal rate of return যদি R এর চেয়ে বড় হয় তাহলে we will accept the project, or if internal rate of return is lower than R, then we will reject the project. So that's one of the investment analysis এর মধ্যে internal rate of return is related to the required return. So required return এর চেয়ে যদি বড় হয় তাহলেই আমরা accept করব প্রজেক্টটা, আর যদি required return এর চেয়ে ছোট হয় তাহলে accept করব না। NPV দেখেন, নেট প্রেজেন্ট ভ্যালু। তো নেট প্রেজেন্ট ভ্যালু যদি আমরা বলি ডিসকাউন্টেড ভ্যালু অফ দ্য ফিউচার এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস নেট অফ এনি আউটলেস। তার মানে হচ্ছে যে ডিসকাউন্টেড ভ্যালু অফ দ্য ফিউচার এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস। তাহলে আমাদের এখানে কী কী আছে দেখেন, যে আমাদের ডিসকাউন্টেড যে ভ্যালু আছে NPVs, নেট প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে আমাদের যে ফিউচার যে ক্যাশ ফ্লোগুলো আমরা পাবো, যে ভবিষ্যতে বা আমাদের যে ক্যাশগুলো আমাদের আসবে, ওই ক্যাশগুলোকে আমরা যখন ডিসকাউন্ট করব বা ওই জিনিসগুলোকে ডিসকাউন্ট করে যখন আমরা নেট প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো সেটাকে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বলছি। দ্য ডিসকাউন্ট রেট ইজ দ্য ক্যাপিটাল কস্ট অফ দ্য ইনভেস্টার। তার মানে যে ডিসকাউন্ট রেটটা যেটা আছে ওইটাই হচ্ছে ক্যাপিটাল কস্ট অফ দ্য ইনভেস্টার, বিকজ তারা যদি ওই টাকাটা ব্যাংকে রাখতো বা অন্য কোনোভাবে করতো তাহলে কিন্তু ওখান থেকে টাকা পাইতো। তার মানে নেট প্রেজেন্ট ভ্যালু ইজ গ্রেটার দেন জিরো এক্সেপ্ট প্রজেক্ট। ইফ NPV নেট প্রেজেন্ট ভ্যালু ইজ গ্রেটার দেন জিরো তাহলে আমরা প্রজেক্টটা অ্যাকসেপ্ট করবো, আর ইফ NPV ইজ লেস দেন জিরো তাহলে আমরা কিন্তু প্রজেক্টটা রিজেক্ট করব, ঠিক আছে? আবার এখানে কি বলতেছে দেখেন, NPV ইজ দ্য ইনক্রিজ ইন ওয়েলথ টু দ্য ইকুইটি ইনভেস্টার। তার মানে NPV কি বললো, NPV ইজ দ্য ইনক্রিজ ইন ওয়েলথ টু দ্য ইকুইটি ইনভেস্টার। তার মানে NPVটা হচ্ছে যে ইনক্রিজ, আপনাদের ওয়েলথটাকে বাড়াই দিচ্ছে NPVটা, হ্যাঁ। যারা ইকুইটি ইনভেস্টার আছে তাদের ইকুইটি ইনভেস্টারের ক্ষেত্রে NPVটা কিন্তু ইজ ইনক্রিজ ইন ওয়েলথ। আচ্ছা, ইকুইটি ডিভিডেন্ড দেখেন, ইকুইটি ডিভিডেন্ড যদি আমি বলে থাকি ইকুইটি ডিভিডেন্ড কি, সো ইকুইটি ডিভিডেন্ডের মধ্যে
ইকুইটি ডিভিডেন্ডের মধ্যে এনওআই মাইনাস এডিএস। এনওআই হচ্ছে যে আমার নেট অপারেটিং ইনকাম মাইনাস অ্যানুয়াল ডেপ্ট সার্ভিস, দ্য অ্যানুয়াল পেমেন্ট অন ডেপ্ট। তাহলে দেখেন এনওআই মাইনাস এডিএস, তাহলে ইকুইটি ডিভিডেন্ড হচ্ছে আমার নেট অপারেটিং ইনকাম মাইনাস অ্যানুয়াল ডেপ্ট সার্ভিস, দ্যাট ইজ অ্যানুয়াল পেমেন্ট অন ডেপ্ট। ঠিক আছে, তার মানে দ্য ইকুইটি ডিভিডেন্ড ইজ অলসো রেফার টু অ্যাজ দ্য বিফোর ট্যাক্স ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস। তার মানে ইকুইটি ডিভিডেন্ড যেটা আছে, দ্য ইকুইটি ডিভিডেন্ড ইজ অলসো রেফার টু অ্যাজ দ্য বিফোর ট্যাক্স ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস। তার মানে যে বিফোর ট্যাক্স ক্যাশ ফ্লোজ আছে ওইটা ফ্রম অপারেশনস থেকে যেটা আসতেছে সেটাকে আমরা ইকুইটি ডিভিডেন্ড বলছি। ঠিক আছে, সো দ্য ইকুইটি ডিভিডেন্ড ইজ অলসো রেফার টু অ্যাজ দ্য বিফোর ট্যাক্স ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস। তাহলে এখান থেকে আমরা দেখতেছি ইকুইটি ডিভিডেন্ড কি, নেট অপারেটিং ইনকাম মাইনাস অ্যানুয়াল ডেপ্ট সার্ভিস, দ্যাট ইজ দ্য অ্যানুয়াল পেমেন্ট অন ডেপ্ট। ঠিক আছে, তাহলে এখানে দেখেন ইকুইটি ডিভিডেন্ড রেট কি, ইকুইটি ডিভিডেন্ড রেট হচ্ছে ইকুইটি ডিভিডেন্ড ডিভাইডেড বাই ইনিশিয়াল ইকুইটি ইনভেস্টমেন্ট। সো ইকুইটি ডিভিডেন্ড রেটটা আমরা যে ইকুইটি ডিভিডেন্ড যেটা আমরা পাচ্ছি ইকুইটির উপরে যে ইকুইটিটা আমরা ইনভেস্ট করছি ডিভাইডেড বাই ইনিশিয়াল ইকুইটি ইনভেস্টমেন্ট। তার মানে আমরা ইকুইটির উপরে যে ডিভিডেন্ডটা পাচ্ছি ওটাকে যখন আমরা ডিভাইড করবো ইনিশিয়াল ইকুইটি ইনভেস্টমেন্ট দিয়ে, সেটা হচ্ছে যে আমাদের ইকুইটি ডিভিডেন্ড রেট। অলসো কল্ড দ্য ক্যাশ অন ক্যাশ রেট, সেটাকে আমরা ক্যাশ অন ক্যাশ রেটও বলে থাকি। তো ডেপ্ট কভারেজ রেশিও দেখেন ডিসিআর, ডেপ্ট কভারেজ ডিভিশন নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই অ্যানুয়াল ডেপ্ট সার্ভিস। তার মানে নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই অ্যানুয়াল ডেপ্ট সার্ভিস যখন আমরা করবো, আর দ্য অ্যানুয়াল পেমেন্ট অন ডেট, সেটাই হচ্ছে কি আমাদের ডেপ্ট কভারেজ রেশিও। তাহলে নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড অ্যানুয়াল পেমেন্ট অন ডেট। দ্য ইকুইটি ডিভিডেন্ড ইজ অলসো রেফার টু অ্যাজ দ্য বিফোর ট্যাক্স ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস। আচ্ছা, তো ডেপ্ট কভারেজ রেটে গেল, দ্য ডিসিআর ইজ আ ভাইটাল রেশিও ফর লেন্ডার্স। তার মানে যারা লেন্ডার্স যারা আছে তারা কিন্তু ডিসিআর ইজ দেবে। হোয়াট ইফ দ্য ডিসিআর ইজ লেস দেন জিরো? তাহলে ডিসিআর যদি লেস দেন জিরো হয় তাহলে কি হবে? আমরা যদি ডেপ্ট ফাইন্যান্সিং করি, দেখেন ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের পরে এখানে আমরা কথা বলতেছি যে আমরা ইকুইটি ফাইন্যান্সিং করবো না ডেপ্ট ফাইন্যান্সিং করবো। তো ইকুইটির ক্ষেত্রে আমরা দেখলাম যে ইকুইটি ডিভিডেন্ড হচ্ছে যে নেট অপারেটিং ইনকাম মাইনাস অ্যানুয়াল ডেপ্ট সার্ভিস, তাই না? এবার আমরা দেখবো যে তাহলে দ্য ইকুইটি ডিভিডেন্ড ইজ অলসো রেফার টু অ্যাজ দ্য বিফোর ট্যাক্স ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস। আচ্ছা, এবার দেখেন তাহলে এখানে আপনার আসতেছে হচ্ছে ইকুইটি ডিভিডেন্ড রেট। ইকুইটি ডিভিডেন্ড রেটটা কি? ইকুইটি ডিভিডেন্ড ইনিশিয়াল কিনুইছো। তার মানে যদি আমাদের যে ডিসিআর যে ডেপ্ট কভারেজ রেশিওটা যদি লেস দেন 1 হয় তাহলে আমরা কি করব? দেখেন এক্সাম্পল, একটা আমরা $1 মিলিয়ন একটা প্রপার্টি কিনলাম। তো এই $1 মিলিয়ন প্রপার্টি থেকে 95% অ্যালোকেটেড টু বিল্ডিং অ্যান্ড 5% টু ল্যান্ড। তার মানে 95% হচ্ছে যে আপনার অ্যালোকেশন করা হলো বিল্ডিংয়ের ক্ষেত্রে, 5% হলো ল্যান্ডের। 70% অফ এলটিভি, 7% ইন্টারেস্ট রেট, 30 ইয়ার্স। তাহলে এখানে দেখেন 700,000 ডেপ্ট, হ্যাঁ 300,000 ইকুইটি। তার মানে এখান থেকে যে টোটালে যে $1 মিলিয়ন $10 লাখ যে ইয়াটা হচ্ছে এর মধ্যে 7,000 হবে ডেট, 700,000 হবে ডেট, 7 লাখ ডেট আর 3 লাখ হবে ইকুইটি। তাহলে মান্থলি পেমেন্ট হচ্ছে কি আপনার তাহলে আসতেছে দেখেন 4657.11। তাহলে এখানে আমার এডিএস আসতেছে হচ্ছে এডিএস 12 ইন্টু অ্যানুয়াল ডেপ্ট সার্ভিসিং হচ্ছে 12 ইন্টু এত করলে 55,000 এত। তার মানে নেট অপারেটিং ইনকাম দেখেন, তার মানে আমার নেট অপারেটিং ইনকাম হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 85,000। ঠিক আছে, নেট অপারেটিং ইনকাম। আচ্ছা, ইকুইটি ডিভিডেন্ড যদি আমরা বের করতে চাই তাহলে দেখেন এনওআই মাইনাস এডিএস, আমরা যে অ্যানুয়াল ডেপ্ট সার্ভিসিং, তার মানে 85,000 মাইনাস 29,115। ঠিক আছে, দিস ইজ অলসো দ্য বিটিসি ফর দ্য দিস ইয়ার। ইকুইটি ডিভিডেন্ড রেট যদি আমরা বের করতে চাই তাহলে ইকুইটি ডিভিডেন্ড ডিভাইডেড বাই ইকুইটি, দ্যাট ইজ 29,115 ডিভাইড বাই 300,000, দ্যাট ইজ 9.71%। ঠিক আছে, তাহলে ডেপ্ট কভারেজ রেশিওটা যদি আপনি দেখেন তাহলে ডেপ্ট কভারেজ রেশিওটা আমরা কি করতেছি 85,000 ডিভাইডেড বাই 55,000, তার মানে দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার এনওআই ডিভাইডেড বাই ডেপ্ট কভারেজ। তাহলে এই ডেপ্ট কভারেজ হচ্ছে কি আপনার 1.521। আপনি যে ডেটটা নিয়েছেন সেটা পে করার ক্ষমতা হচ্ছে যে আপনার 1.21। দিস রেশিওস অল পার্টেন টু দ্য ফার্স্ট ইয়ার অফ অপারেশনস। তার মানে যে ফার্স্ট ইয়ারে যে অপারেশনস আছে এই রেশিওসগুলো সবগুলো কিন্তু এখানের সাথে পার্টেন করতেছে। এক্সাম্পল 11 মোড কন্টিনিউ, বিফোর ট্যাক্স ক্যাশ ফ্লো ফ্রম দ্য প্রপার্টি যদি দেখেন সেল BTCFS, sale price minus mortgage balance. In example 11.1, if the property were sold in year 4 for 1100,000, then BTCF হচ্ছে যে এত minus 668 এত আসে, তার মানে 421,678. The mortgage loan balance is এত, is computed as previously, see chapter 4 এ যেটা ছিল।
ক্যালকুলেটিং দ্য আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস, তাহলে আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস যদি আমরা ক্যালকুলেট করি, সো হাউ আর ইউ গোয়িং টু ক্যালকুলেট দ্য আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস? তাহলে এখানে উই হ্যাভ টু কম্পিউট ট্যাক্সেবল ইনকাম। সো আমাদের ট্যাক্সেবল যে ইনকামটা আছে সেটা আমাদেরকে কম্পিউট করতে হবে। উই হ্যাভ টু কম্পিউট দ্য ট্যাক্সেবল ইনকাম। এখান থেকে করার পরে দেখেন কম্পিউট ট্যাক্সেবল ইনকাম, নেট অপারেটিং ইনকাম মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস ইন্টারেস্ট করলে হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম। তার মানে আপনার নেট যে অপারেটিং ইনকাম আছে এখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিবেন, ইন্টারেস্ট বাদ দিবেন, ইন্টারেস্ট বাদ দিলে আপনার মেইনলি এখানে ট্যাক্সেবল ইনকামটা আসবে। তাহলে কম্পিউট ট্যাক্সেবল ইনকাম থেকে নেট অপারেটিং ইনকাম মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস ইন্টারেস্ট, দ্যাট উইল গিভ ইউ দ্য ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে, আচ্ছা তারপর যদি দেখি আফটার ট্যাক্স ক্যাশ ফ্লোজ কি বলতেছে দেখেন, from slide 11 to 11:10 depreciation is based on a billing value of 950,000 over 27.5 years। তাহলে ডেপ্রিসিয়েশন ডিভাইডেড করলে প্রত্যেক বছরে আমরা করলে তাহলে 34,005 এত আসে। ইন্টারেস্ট আসতেছে এত, 48,000 এত, ইউজিং দ্য অ্যামাউন্ট ফাংশন অফ দ্য ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর, ওইটা অলরেডি দেওয়াই থাকবে। তো ফ্রম এক্সাম্পল 11-1 ইয়ার 1 ট্যাক্সেবল ইনকাম উড বি, ইয়ার 1 ট্যাক্সেবল ইনকাম কী হবে, উড বি এনওআই কি আসতেছে, নেট অপারেটিং ইনকাম আসতেছে হচ্ছে কি আপনার 85,000, ডেপ্রিসিয়েশন আসতেছে 34,545, ইন্টারেস্ট যদি আমরা মাইনাস করি তাহলে ট্যাক্সেবল ইনকাম আসতেছে 1,680। তাহলে দ্যাট হোয়াট ইজ উইল বি ইয়োর ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে, তাহলে সেখান থেকে এটাও হয়ে যাবে আপনার ট্যাক্সেবল ইনকাম, যে আপনার অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইয়োর ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে, তাহলে দেখেন এখানে স্টেপ 2-তে আপনি কী করবেন, স্টেপ 2-তে আফটার ট্যাক্স ক্যাশ ফ্লোজ থেকে স্টেপ 2-তে আপনি করতেছেন কম্পিউট করতেছেন ট্যাক্সেসে। সো ট্যাক্সেসগুলো কম্পিউট করতেছেন, তো ট্যাক্সেসগুলো কম্পিউট করলে ট্যাক্সেস আর 28%, তাহলে 28 ইন্টু যদি হয় তাহলে আপনার ইনকাম ছিল 1,680, তাহলে ওইটার অনলি 470 আপনার হচ্ছে দিতে হচ্ছে। কম্পিউটার আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস ফর ইয়ার 1, তাহলে ইয়ার 1-এর জন্য দেখেন ATCF ইজ ইকুয়ালস টু BTCF মাইনাস এত, তাহলে 29,000 মাইনাস ওই যে আপনি যে ট্যাক্সেস দিচ্ছেন সেটা মাইনাস করলে আপনার অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা আসতেছে। তাহলে মানে হচ্ছে ব্যালেন্স ক্যাশ ফ্লো BTCF যেটা ছিল আমাদের বিফোর ট্যাক্স ক্যাশ ফ্লো অ্যান্ড আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো, তাহলে বিফোর ট্যাক্স ক্যাশ ফ্লো আসতেছে কত অ্যান্ড আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো কত আসতেছে সেই জিনিসটা কিন্তু এখানে আমরা পাচ্ছি। তাহলে আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো আসতেছে হচ্ছে যে বিফোর ট্যাক্স ক্যাশ ফ্লো মাইনাস ট্যাক্সেস করলে 28,645, দ্যাট ইজ আওয়ার আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো। ঠিক আছে, ট্যাক্সেস অন দ্য প্রপার্টি সেল, তাহলে ট্যাক্সেস অন দ্য প্রপার্টি সেলে যদি আমরা যাই তাহলে ট্যাক্সেস অন দ্য প্রপার্টি সেলে দেখেন গেইন ফ্রম প্রপার্টি ভ্যালু ইনক্রিজ, তাহলে আমরা কী করতেছি ট্যাক্সেস অন দ্য প্রপার্টি সেল, তাহলে আমরা যেসব যে প্রপার্টিগুলোকে সেল করতেছি, দ্য প্রপার্টি দ্যাট ইউ আর গোয়িং টু সেল, তাহলে ওই প্রপার্টিগুলো সেলের ক্ষেত্রে সো ট্যাক্সেস অন দ্য প্রপার্টি সেলের ক্ষেত্রে আমরা কী করবো দেখেন গেইন ফ্রম প্রপার্টি ভ্যালু ইনক্রিজেস, তাহলে আমরা প্রপার্টি ভ্যালু ইনক্রিজ করাতে আমরা গেইন কত করলাম সেটা হচ্ছে যে আমাদের ওয়ান অফ দ্য ফ্যাক্টরস দ্য ট্যাক্সেস অন দ্য প্রপার্টি সেল। তাহলে আমাদের কী কী ট্যাক্সেস আছে, হোয়াট আর দ্য ট্যাক্সেস দ্যাট উই হ্যাভ টু পে অন দ্য প্রপার্টি সেল। গেইন ফ্রম প্রপার্টি ভ্যালু ইনক্রিজ, একটা প্রপার্টি সেল করার পরে আমরা যে জিনিসটা ইনক্রিজ করবো, আমরা যে গেইনটা করবো ভ্যালুতে, সেই জিনিসটাই হচ্ছে যে উই উইল হ্যাভ দ্য উইল বি চার্জ ফর দ্য ট্যাক্সেস। দ্য ট্যাক্সড অ্যাট ক্যাপিটাল গেইনস রেট ফর দ্য ইনভেস্টর, দ্য ট্যাক্সড অ্যাট ক্যাপিটাল গেইনস রেট ফর দ্য ইনভেস্টর, তাহলে যে ক্যাপিটাল গেইনস রেটটা আছে যে ইনভেস্টরের জন্য সেটা হচ্ছে ট্যাক্সড। গেইন ফ্রম প্রায়ার ডেপ্রিসিয়েশন, তো প্রায়ার ডেপ্রিসিয়েশন থেকে যদি কোনো গেইন হয় তাহলে ট্যাক্স ওইটাও আসবে আফটার ট্যাক্স ক্যাশ ফ্লোজের ক্ষেত্রে। ঠিক আছে, সো প্রপার্টি গেইন করতেছেন, সেটার যদি ভ্যালু ইনক্রিজ হয় সেই ভ্যালু ইনক্রিজের ক্ষেত্রে আপনার হচ্ছে যে ওটার উপরে ট্যাক্স বসবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি গেইন ফ্রম প্রায়ার ডেপ্রিসিয়েশন করেন সেটার ক্ষেত্রেও কিন্তু আপনার ট্যাক্সেস বসে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা একটা দেখি, ফর এক্সাম্পল 11-1 স্লাইড এত, বিফোর ট্যাক্স ক্যাশ ফ্লো ফ্রম দ্য প্রপার্টি সেল হচ্ছে এত ছিল, তো বিফোরটা এত, স্টেপ 1 কম্পিউট ট্যাক্স অ্যান্ড প্রপার্টি ভ্যালু ইনক্রিজ, তাহলে প্রপার্টি ইনক্রিজ হলো কত 100,000 আমরা দেখলাম, 1100,000 মাইনাস 1100,000 মাইনাস 1 মিলিয়ন, সো এখান থেকে করলে 100,000 আমাদের গেইন হয়েছে, তাহলে ট্যাক্স অ্যাজ 50% ক্যাপিটাল গেইন, তো ক্যাপিটাল গেইন করলাম কত 15%, হলে 100,000-এর 15% ক্যাপিটাল গেইনটা আসতেছে হচ্ছে যে আমাদের 15,000। ঠিক আছে, তাহলে ওইটা যদি 15,000 আসে তাহলে আমরা কি করব দেখেন, স্টেপ 2 কম্পিউট ট্যাক্স অন প্রায়র ডেপ্রিসিয়েশন, তো প্রায়র যে ডেপ্রিসিয়েশনগুলো আছে সেগুলোর উপরে ইউ হ্যাভ টু কম্পিউট ট্যাক্স অন প্রায়র ডেপ্রিসিয়েশন, তো প্রায়র যে ডেপ্রিসিয়েশনগুলো আছে সেই জিনিসগুলোর উপরে হচ্ছে যে ইউ হ্যাভ টু কি কম্পিউট দ্য ট্যাক্সেস। ঠিক আছে, সো প্রায়র ডেপ্রিসিয়েশনের উপরে আপনি ইউ উইল কম্পিউট দ্য ট্যাক্সেস অন প্রায়র ডেপ্রিসিয়েশন 4 ইয়ার্স অ্যাট এত,
এত করে করলে তাহলে 4 বছরের ডেপ্রিসিয়েশন আসে এত, তাহলে ট্যাক্স দেয় 20%, ডেপ্রিসিয়েশনের উপরে 25% ই করলে 34,545 আসে, ঠিক আছে। তো এক এক বছরে 34,545 করে ছিল, তো ইন্টু 4 করলে 130,180, 138,180, তো ট্যাক্স দেয় 25% হলে 34,545, ঠিক আছে। স্টেপ 3, কম্পিউট টোটাল ট্যাক্সেস ফ্রম সেল। তাহলে কম্পিউট টোটাল ট্যাক্সেস ফ্রম সেল, তাহলে টোটাল ট্যাক্সেস ফ্রম সেল থেকে যদি আমরা কম্পিউট করি, ইফ উই কম্পিউট দ্য টোটাল ট্যাক্সেস ফ্রম সেল, তাহলে কি আসতেছে দেখেন 34,545 প্লাস 15,000। তার মানে আমরা এখান থেকে যে ডেপ্রিসিয়েশন থেকে যে 34,545 পেলাম, দ্য অ্যামাউন্ট দ্যাট উই আর গেটিং, যে 34,545 প্লাস 15,000, তাহলে এখান থেকে আমরা যে ইয়াটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের 49,545, ঠিক আছে। সো দ্যাট ইজ হোয়াট উই আর গোয়িং টু কনসিডার। সো কম্পিউট আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো ফ্রম দ্য প্রপার্টি সেল। তাহলে ফ্রম দ্য প্রপার্টি সেল যদি আমরা ধরি, আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো কী হবে, তাহলে দেখেন আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো ইজ ইকুয়ালস টু বিফোর ট্যাক্স ক্যাশ ফ্লো মাইনাস ট্যাক্সেস। তো আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো কী আসতেছে, বিফোর ট্যাক্স ক্যাশ ফ্লো আসছিল এত, আর ট্যাক্সেস হয়েছে যোগ করে আমরা যে প্রিভিয়াস স্লাইডে দেখলাম যে যোগ করলাম, প্রিভিয়াস স্লাইডে যে যোগ করলাম, করার পর 49,545 আসলো, যে 49,545 আসলো। এটা আসার পরে সো ওইটা যখন আমরা এই ইয়ার থেকে মাইনাস করবো, তাহলে আমাদের আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো আসতেছে 382,133। অ্যানালাইসিস, তাহলে কম্পিউট অ্যানুয়াল ট্যাক্স ইন্টারনাল রেট অফ রিটার্ন অ্যান্ড কম্পিউট আফটার ট্যাক্স নেট প্রেজেন্ট ভ্যালু। তাহলে আপনি কি এখান থেকে ক্যালকুলেট করতে হবে আফটার ট্যাক্স ইন্টারনাল রেট অফ রিটার্ন অ্যান্ড নেট প্রেজেন্ট ভ্যালু। তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইন্টারনাল রেট অফ রিটার্ন অ্যান্ড এনপিভি, ঠিক আছে। তাহলে এখন আমরা একটু রিভিউ করব যে অ্যাকচুয়ালি আমরা কোন কোন চ্যাপ্টারগুলো কভার করেছি, ওই চ্যাপ্টারগুলো আমরা একটু দেখে নিব যে অ্যাকচুয়ালি হোয়াট উই হ্যাভ কভার থ্রু ফার। সো ওই জিনিসগুলো আমরা চ্যাপ্টার 4 যদি দেখি, হ্যাঁ, তো এই জিনিসটা আমরা চ্যাপ্টার 4 দেখেছিলাম। সো আমাদের একটা রিভিউ ক্লাস হয়ে যাচ্ছে, তো আমি এইটা আপনাদেরকে এভাবে দিয়ে দিব, সমস্যা নাই। তো রিভিউ ক্লাসে যদি আপনারা দেখেন, আমরা এখানে ফার্স্ট চ্যাপ্টারটাই করেছিলাম চ্যাপ্টার 4, দ্যাট ইজ রিটার্ন অ্যান্ড রিস্ক। তো রিটার্ন অ্যান্ড রিস্কে ছিল লার্নিং গোলসের মধ্যে কী কী ছিল দেখেন। আমাদের এখানে বুঝতে হবে কনসেপ্ট অফ রিটার্নটা কী, কনসেপ্ট অফ রিটার্ন অ্যান্ড কম্পোনেন্টস অফ রিটার্ন। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে রিটার্ন কী জিনিস অ্যান্ড রিটার্ন কী কী কম্পোনেন্টস আছে সেটা, অ্যান্ড হোয়াট ইজ টোটাল রিটার্ন। তো এই কনসেপ্ট অফ রিটার্নটা ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়াই রিটার্ন ইজ ইম্পর্টেন্ট, তো এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে কনসেপ্ট অফ রিটার্নের মধ্যে রিটার্ন কী, রিটার্নের কম্পোনেন্টসগুলো কী এবং টোটাল রিটার্ন কী। তারপরে হচ্ছে যে আপনার ওয়াই রিটার্ন ইজ ইম্পর্টেন্ট, রিটার্ন ইম্পর্টেন্ট কেন, দ্য রেট অফ রিটার্ন ইন্ডিকেটস কী কী কারণে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, ওয়াই রিটার্ন ইজ ইম্পর্টেন্ট। তারপরে আমাদেরকে বুঝতে হবে যে টাইম ভ্যালু অফ মানি অ্যান্ড রিটার্নস, টাইম ভ্যালু অফ মানির সাথে রিটার্নসের কী সম্পর্ক, হ্যাঁ। তা সুনার, তাহলে আমাদের এই জিনিসটা আমাদেরকে এখানে, কারণ একটা যত তাড়াতাড়ি দ্রুত আপনি টাকাটা পেয়ে যাবেন ততই কিন্তু আপনার জন্য ভালো। সো দ্য আর্লিয়ার ইউ গেট দ্য মানি, সো দ্যাটস দ্য বেটার ফর ইউ, তাই না। সো এখান থেকে আপনার করা আসে যে টাইম ভ্যালু অফ মানিটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তার মানে আপনি যত তাড়াতাড়ি ইউ রিসিভ আ রিটার্ন অন গিভেন ইনভেস্টমেন্ট তত বেটার, তার মানে যত তাড়াতাড়ি আপনি পেয়ে যাচ্ছেন ততই বেটার। আর ডলার রিসিভ টুডে ইজ ওয়ার্থ মোর দ্যান আ ডলার রিসিভড ইন দ্য ফিউচার, দ্য সুনার ইউর মানি ক্যান বিগিন আর্নিং ইন্টারেস্ট, দ্য ফাস্টার ইট উইল গ্রো। রিকোয়ার্ড রিটার্নটা দেখেন, হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড রিটার্ন, রিকোয়ার্ড রিটার্নটা কি, দ্য রেট অফ রিটার্ন ইনভেস্টমেন্ট মাস্ট আর্ন অন অ্যান ইনভেস্টমেন্ট টু বি ফুললি কম্পেনসেটেড ফর। সো এখানে যে মেজারে কীভাবে রিটার্ন মেজার করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। রিকোয়ার্ড রিটার্ন অফ রিটার্ন কী কী, রিয়েল রেট অফ রিটার্ন প্লাস এক্সপেক্টেড ইনফ্লেশন প্রিমিয়াম প্লাস রিস্ক প্রিমিয়াম ফর ইনভেস্টমেন্ট। তো রিকোয়ার্ড রিটার্ন অন ইনভেস্টমেন্ট তাহলে কি, রিস্ক ফ্রি রেট প্লাস রিস্ক প্রিমিয়াম ফর ইনভেস্টমেন্ট, এই জিনিসটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। রিয়েল রেট অফ রিটার্ন কি, এক্সপেক্টেড ইনফ্লেশন প্রিমিয়াম, এই জিনিসগুলো জানতে হবে। তারপরে রিস্ক ফ্রি রেটটা কি, হোয়াট ইজ দিস, এটাও আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড রিস্ক প্রিমিয়াম। হোল্ডিং পিরিয়ড রিটার্নটা কি, আমরা যে হোল্ড করে রাখতেছি সেই জিনিসটা, যে হোল্ডিং পিরিয়ড আমরা যে হোল্ডিং পিরিয়ডে রাখতেছি, তো সেই জিনিসটা রিয়েলাইজ রিটার্ন, পেপার রিটার্ন। তো এখান থেকে এই জিনিসগুলো আপনারা দেখবেন। হোল্ডিং পিরিয়ড রিটার্নটা আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি, এই হোল্ডিং পিরিয়ড রিটার্নটা
আপনাদেরকে জানতে হবে রিয়েলাইজড রিটার্ন, পেপার রিটার্ন, তো হোল্ডিং পিরিয়ড রিটার্ন আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি, এটার ফর্মুলা কী, সেই জিনিসগুলো আপনারা অ্যাকচুয়ালি জানবেন, ঠিক আছে। তাহলে আমরা এইচপিআর হোল্ডিং পিরিয়ড রিটার্নটা কেন ইউজ করি ইনভেস্টমেন্ট ডিসিশনসের ক্ষেত্রে, অ্যাডভান্টেজেস অফ হোল্ডিং পিরিয়ড রিটার্ন কী কী, অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজগুলো অ্যান্ড অ্যাডভান্টেজেসগুলো কী কী, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। অ্যান্ড এখানে এবার আসেন রিটার্নের পরে সোর্সেস অফ রিস্ক। তো রিস্কগুলোর সোর্সেস কী, রিস্ক রিটার্ন ট্রেড অফ, রিস্ক কী, সোর্সেস অফ রিস্কের সাথে দেখেন রিস্ক রিটার্ন ট্রেড অফ আছে, রিস্ক রিটার্ন ট্রেড অফ আছে আমাদের, যে রিস্ক অ্যান্ড রিটার্নের সাথে কী ট্রেড অফ আছে, রিস্ক কী আছে, বিজনেস রিস্ক কী আছে, বিজনেস রিস্কের সাথে ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যান্ড পারচেজিং পাওয়ার রিস্ক। তো হোয়াট আর দ্য সোর্স অফ রিস্ক, এই জিনিসগুলো কিন্তু আপনাদের খুব ভালোভাবে জানতে হবে। সো ইন্টারেস্ট রেট রিস্ক, লিকুইডিটি রিস্ক, ইভেন্ট রিস্ক, মার্কেট রিস্ক, হ্যাঁ, কারেন্সি এক্সচেঞ্জ রিস্ক। সো মেজার্স অফ রিস্ক, তো মেজার্স এখন আমরা রিস্কটাকে কীভাবে মেজার করতে পারি সেটা আপনাদের জানলে ভালো। তো আমরা সোর্সেস অফ রিস্কগুলো খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আপনাদের এক্সামের জন্য, এই জিনিসটা দেখে নেবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখেন আরেকটা জিনিস, কারেন্সি এক্সচেঞ্জ রিস্কের পরে মেজার্স অফ রিস্ক আমরা কি সিঙ্গেল অ্যাসেট আছে, একটা আছে সিঙ্গেল অ্যাসেট, মেজার্স অফ রিস্কের মধ্যে সিঙ্গেল অ্যাসেট আছে, রিস্ক রিটার্ন ট্রেড অফস ফর ভ্যারিয়াস ইনভেস্টমেন্টস। তার মানে অ্যাকসেপ্টেবল লেভেল অফ রিস্ক ডিপেন্ড আপন দ্য ইন্ডিভিজুয়াল ইনভেস্টর। তাহলে কে কতটুকু রিস্ক নিবে সেটা কিন্তু তার ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের মধ্যে ডিপেন্ড করে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবার দেখেন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টসের ক্ষেত্রে হোয়াট ইজ ডেফিনেশন অফ রিয়েল এস্টেট কী কনসেপ্টস, এই যে স্পেস, টাইম, প্রোডাক্ট, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে দ্য রিয়েল এস্টেট মার্কেট ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী, হোয়াট আর দ্য রিয়েল এস্টেট মার্কেট ক্যারেক্টারিস্টিক্স, এই জিনিসটা জানবেন। ইনভেস্টর মোটিভেশনস, কেন তারা ইনভেস্ট করে, ইনভেস্টর ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড রিস্ক, পার্টিসিপেন্টস কারা, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। তাহলে দেখেন ফ্রেমওয়ার্ক ফর রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট স্টাডিজ, তাহলে 5টা ফ্রেমওয়ার্ক আছে, স্ট্র্যাটেজি, ডেভেলপ অ্যান্ড ওভারঅল ইনভেস্টমেন্ট ফিলোসফি, অ্যানালাইসিস, মেজারিং রিটার্ন, ডিসিশনস আছে, রিস্ক অ্যান্ড রিটার্ন ইভ্যালুয়েশনস, ইনভেস্টমেন্ট ট্রানজাকশন অ্যান্ড ফিডব্যাক। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস ভার্সেস ফিজিবিলিটি অ্যানালাইসিস, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস ভার্সেস ফিজিবিলিটি অ্যানালাইসিস আমাদের করতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা এই ফ্রেমওয়ার্ক ফর রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টসের ক্ষেত্রে। অ্যানালাইসিসের ক্ষেত্রে কী কী, ক্যাপিটাল অ্যাসেটস, ইকুইটি, ডেট, এনওআই, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। তারপর ফিজিবিলিটি অ্যানালাইসিস, দেখেন ফিজিবিলিটি অ্যানালাইসিস করা লাগবে যে আমাদের ক্যাপিটাল অ্যাসেটস কী, ইকুইটি কী, ডেট কী, হ্যাঁ, নেট অপারেটিং ইনকাম কী, লেন্ডার ইকুইটি, ম্যাক্সিমাইজিং ওয়েলথ, রিটার্ন অ্যান্ড রিস্ক, তো এই জিনিসগুলো। তারপর ফিজিবিলিটি সাইট ইন সার্চ অফ এ ইউজ ইন সার্চ অফ এ সাইট, ইনভেস্টর লুকিং ফর দ্য বেস্ট ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ, ইনভেস্টমেন্ট লাইফ সাইকেলস, তো এই জিনিসগুলো ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস ভার্সেস ফিজিবিলিটি অ্যানালাইসিস, এটা আমাদেরকে দেখা লাগবে। ওনারশিপ লাইফ সাইকেল আমাদের অ্যাকুইজিশন আছে, অপারেশন আছে, ডিসপোজেবল, টার্মিনেশন আছে। ইনভেস্টর লাইফ সাইকেল আছে, ইয়াং ইনভেস্টর, মিডল এজড ইনভেস্টর, ওল্ডার ইনভেস্টর, এই জিনিসগুলো। তাহলে ডিসিশন মেকিং অ্যাপ্রোচেসগুলো যদি আমরা দেখি, ট্র্যাডিশনাল ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং অ্যাপ্রোচেস, ইনভেস্টমেন্ট ভ্যালু অ্যাপ্রোচ, যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইফ ভ্যালু ইজ গ্রেটার দেন কস্ট, তাহলে আমরা করবো, রিজেক্ট ইফ ভ্যালু ইজ লেসার। আইআরবি কি দেখেন, আইআরবি বলতেছে প্রোডাক্টিভিটি, এনওআই, নেট অপারেটিং ইনকাম, এনওআই ইজ স্টেবিলাইজড, হোল্ডিং পিরিয়ড ইজ ইনফিনাইট, ক্যাপিটাল ইজ রিক্যাপচার্ড ফ্রম ইনকাম এক্সেপ্ট ল্যান্ড। স্টেবিলাইজড এনওআই, সো এই জিনিসটা আপনাদের এখানে থাকতে পারে। কনসিডার রিয়েল রেট অফ রিটার্ন, রিস্ক, দ্য প্রেজেন্ট ভ্যালু মডেল, ইন্টারনাল রেট অফ রিটার্ন, মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন, রিস্ক অ্যানালাইসিস রেশিও, মডার্ন ক্যাপিটাল বার্ডিং অ্যাপ্রোচ, এটা আপনাদের লাগবে না। ইনভেস্টমেন্ট প্রিন্সিপালসগুলো কী কী সেটা, হোয়াট আর দ্য ইনভেস্টমেন্ট প্রিন্সিপালস, এই জিনিসটা আপনাদের গুরুত্বপূর্ণ। সো হোয়াট আর দ্য ইনভেস্টমেন্ট প্রিন্সিপালস কী কী, সেই জিনিসটা আপনাদের কিন্তু জানতে হবে। তাহলে হোয়াট আর দোজ ইনভেস্টমেন্ট, সোর্সেস অফ রিটার্ন ফ্রম এ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, কী কী সোর্সেস আসতে পারে দেখেন, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস, ট্যাক্স, সেভিংস, ইকুইটি বিল্ড আপ অ্যান্ড লোন অ্যামোটাইজেশন, লোন রিফাইসিং প্রসেস, অ্যান্ড এখান থেকে সোর্সেস অফ রিটার্নগুলো রিয়েল এস্টেটে, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। দ্য মার্কেট রেভিনিউ মডেল, দেখেন যে মার্কেট রেভিনিউ মডেলে যদি হয়, তাহলে মার্কেট রেভিনিউ মডেলে কি আপনি করতে পারেন। সো মার্কেট রেভিনিউ মডেলটাতে দেখেন আপনি যদি ব্যাকডোরে যান, তাহলে ব্যাকডোরে যে আপনি কী করেন, তাহলে ইকুইটি অ্যাকাউন্টিংয়ে দেখেন 1 - বিইপি, হ্যাঁ, 1 - বিইপি ইজ ইকুয়ালস টু মার্কেট রেন্টস, বিইপি ইজ হচ্ছে আপনার ক্যাশ, এটা আপনাদের এখানে জাস্ট দিছে এই দ্য ক্যাপিটাল, একটা যে মার্কেট রেভিনিউ মডেল, ক্যাপিটাল রেভিনিউ, এটা অত ইয়া না, এক্সাম্পল ডেটা যদি এখানে থাকে, আচ্ছা এটা গেল। তাহলে আমরা এবার একটু চ্যাপ্টার 6টা দেখি, রিয়েল এস্টেট মার্কেট অ্যানালাইসিস। তো রিয়েল এস্টেট মার্কেট অ্যানালাইসিসটা আমরা কী করতে পারি, মার্কেট অ্যানালাইসিস ইউজুয়ালি রিকোয়ার্স কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ।
তো ডিমান্ড সাইড আর সাপ্লাই সাইড আছে। তাহলে এখান থেকে টাইপস অফ মার্কেট অ্যানালাইসিসের মধ্যে দেখেন হোয়াট আর দ্য টাইপস অফ মার্কেট অ্যানালাইসিস। একটা হচ্ছে স্পেসিফিক মাইক্রো লেভেল অ্যানালাইসিস, একটা হচ্ছে ব্রডার মোর জেনারেল ক্যারেক্টারাইজেশন অফ স্পেস মার্কেট। তাহলে যেমন 2 টাইপস অফ মার্কেট এটা। তো 5 মেজর মার্কেট ইন্ডিকেটার্স, এই জিনিসটা আপনাদের আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট আর দ্য 5 মেজর মার্কেট ইন্ডিকেটার্স? তো 5টা মেজর মার্কেট ইন্ডিকেটার্স কী কী আছে? ভ্যাকেন্সি রেট, মার্কেট ট্রেন্ড, কোয়ান্টিটি অফ নিউ কনস্ট্রাকশন, কোয়ান্টিটি অফ নিউ কনস্ট্রাকশন কমপ্লিশনস, অ্যাবজর্পশন অফ নিউ স্পেস। তো এই জিনিসগুলো কনসিডার করে কিন্তু আপনার আসবে। তাহলে এখান থেকে দেখেন প্রত্যেকটা জিনিসের ভ্যাকেন্সি রেট কী, এটা আপনার এখান থেকে এক্সপ্লেন করবেন। হ্যাঁ, সাম ভ্যাকেন্সিজ নর্মাল, হ্যাঁ, তো ন্যাচারাল ভ্যাকেন্সি রেট, এই জিনিসগুলো, রেন্টটা কি, রেন্টের সাথে আপনাদের কী কী আছে। তো 5 এটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আসা খুবই জরুরি। কনসিডার রিয়েল রেন্ট কী আছে, তারপরে কনস্ট্রাকশন, অ্যাবজর্পশন, হ্যাঁ, দিস মার্কেট ইন্ডিকেটেড ভ্যারিয়েবলস লাইক ভ্যাকেন্সি রেট, কনস্ট্রাকশন অ্যান্ড অ্যাবজর্পশন, এগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে মান সাপ্লাইয়ের ক্ষেত্রে যে হোয়াট ইজ দিস মান সাপ্লাই মেজার, এটা আমাদের এখান থেকে দেখতে হতে পারে। ডিফাইনিং দ্য স্কোপ অফ দ্য মার্কেট অ্যানালাইসিস, এখান থেকে যদি আমরা মার্কেট অ্যানালাইসিস মেথোডোলজি যদি আমরা দেখি, হোয়াট ইজ দ্য মার্কেট অ্যানালাইসিস মেথোডোলজি, তাহলে এখান থেকে আমরা ট্রেন্ড এক্সট্রাপোলেশন করতে পারি, স্ট্রাকচার অ্যানালাইসিস করতে পারি, ফর্মাল অ্যানালাইসিস। এইবার দেখেন মোর ওয়াইডলি ইউজড ইন বিজনেস ডিসিশন মেকিং, এই চার্টটা আপনাদেরকে দেওয়া হতে পারে যে সাপ্লাই সাইড অ্যান্ড ডিমান্ড সাইড করে আমরা কীভাবে আমরা একটা করতে পারি। ঠিক আছে, সো এই চার্টটা আসতে পারে, ইউ মাইট হ্যাভ টু এক্সপ্লেইন দিস সাইড, সাপ্লাই সাইড অ্যান্ড ডিমান্ড সাইড। আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রাইভার্স হচ্ছে যে মেজর ড্রাইভার্স অফ দ্য ডিমান্ড সাইড অফ দ্য স্পেস মার্কেট। দ্য স্পেস মার্কেটের যে মেজর ড্রাইভার্সগুলো কী আছে সেটা আসতে পারে। আর সিম্পল ফর্মাল স্ট্রাকচারে এটা আপনাদের জাস্ট লাগবে না, এখানে এত নাই। তো মার্কেট ডাইনামিক্সটা কি সেটা আপনার বুঝতে হবে। হোয়াট আর দ্য মার্কেট ডাইনামিক্স, মার্কেটে কী কী ভ্যারিয়েশনস আছে, হোয়াট আর দ্য ডাইনামিক্স ইন দ্য মার্কেট, সেই জিনিসটা আমাদেরকে বুঝেই কিন্তু উই হ্যাভ টু ডিসাইড যে হোয়াট আর আওয়ার মার্কেট ডাইনামিক্স। ঠিক আছে, মার্কেট ডাইনামিক্সটা কনসিডার করেই আমাদেরকে কিন্তু ডিসিশন মেক করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ফাইনালি তারপর দেখেন আমরা শেষ হয়ে গেল চ্যাপ্টার 9টা। যদি আমরা দেখি চ্যাপ্টার 9-এ আমরা কী কী করেছিলাম, প্রপার্টি টাইপস কী কী হতে পারে, রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, সো এগুলো হতে পারে, আসতে পারে যে প্রপার্টি টাইপসগুলো কী কী ডিফাইন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে কী করে বেস করে হয়, লোকেশন অ্যান্ড ইউজার টেনেন্টস, মোটিভেশন ফ্যাক্টরস কী কী আছে দেখেন, ইনক্রিজ সেলস, হ্যাঁ, রিডিউস অপারেটিং কস্ট, ক্লাস্টারিং অ্যান্ড সাব মার্কেটস, হ্যাঁ, মোর কস্ট এফেক্টিভ দেন ওনিং, পপুলার লিজিংটা নিয়ে আপনাদের আসতে পারে, লিজিং কীভাবে আমরা করতে পারি সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে হোয়াট আর দ্য ওয়েজ অফ লিজিং, তো লিজিংটা আমরা কীভাবে করবো, সো লিজিংটা নিয়ে আমাদের কাজ করতে হতে পারে। সো হোয়াট আর দ্য ওয়েজ অফ ডুইং লিজিং। ঠিক আছে, তাহলে লিজিংটা হচ্ছে মোর কস্ট এফেক্টিভ দ্যান ওনিং, স্পেস রিকোয়ারমেন্টস, ওনিং ইজ আ হেভি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তার মানে যদি করতে চান, একবারে কিনতে চান, তাহলে কিন্তু সেটা একটা খুবই হেভি ক্যাপিটাল। স্টে আউট অফ দ্য রিয়েল এস্টেট বিজনেস, মেনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার। ঠিক আছে, মেনটেন্যান্স, অপারেশনাল ফ্লেক্সিবিলিটি কী হবে, দিস রেজাল্টস ইন স্পেশালাইজড রিয়েল এস্টেট ফার্মস। তারপরে মার্কেট রেন্টটা কী হতে পারে, আপনার মার্কেট রিয়েল এস্টেট ইনকাম থেকে কী, হোয়াট আর দ্য সোর্সেস অফ মার্কেট রেন্ট কী, হ্যাঁ, সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড ফর স্পেসিফিক প্রপার্টি টাইপ, পপুলেশন ডেমোগ্রাফিক্স, ইনকাম লেভেল, ইকোনমিক বেস অফ দ্য ইকোনমিক ফরকাস্ট। তারপরে লিজেসের মধ্যে কী কী থাকে, লেসার কারা, ওনার যেরকম লেসি যারা টিনেন্ট, কোয়ালিফাই দ্য টিনেন্ট, আন্ডার রাইটিং, ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, সাম লিজ কন্টেন্ট আইটেমস। ঠিক আছে, পার্টি স্টেজ কী কী থাকে, লিজ ইনকাম লাইক বেস রেন্ট, ফ্ল্যাট রেন্ট, লিজেস, বেস রেন্ট আছে, ফ্ল্যাট রেন্ট, লিজেস আছে, হ্যাঁ, স্টেপ আপ লিজেস। সো হোয়াট আর দ্য টাইপস অফ দ্য লিজেস, এটা আসতে পারে আপনাদের রিস্ক আছে, লিজ ইনকাম, বেস রেন্ট, ফ্ল্যাট রেন্ট, লিজেস, ইন্ডেক্সড লিজেস, পার্সেন্টেজ লিজেস, হ্যাঁ, লিজেস অ্যান্ড এক্সপেন্সেস, গ্রস লিজ অ্যান্ড মডিফাইড ফুল সার্ভিস লিজ। সো হোয়াট আর দ্য টাইপস অফ লিজ, এই একটা কোয়েশ্চেন আপনাদের কিন্তু আসতে পারে যে লিজ ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস। তো লিজ ইনকাম হচ্ছে যে বেস রেন্ট হতে পারে, ফ্ল্যাট রেন্ট, লিজেস, স্টেপ আপ লিজেস, ইন্ডেক্স লিজেস, পার্সেন্টেজ লিজ। অ্যান্ড লিজেস অ্যান্ড এক্সপেন্সেস কী হতে পারে, গ্রস লিজ হতে পারে, মডিফাইড ফুল সার্ভিস লিজ। তাহলে দেখেন এক্সপেন্স স্টপস, পাস থ্রো লিজেস অ্যান্ড কম্বিনেশনস, তার মানে এক্সপেন্স স্টপস হতে পারে। সো হোয়াট উইল বি ইয়োর এক্সপেন্স স্টপস, টিনেন্টস পেজ রেন্ট প্লাস সাম প্রো রেটেড অপারেটিং এক্সপেন্সেস, টিনেন্টরা কী করে, কিছু রেন্ট পে করে প্লাস সাম প্রো রেটেড অপারেটিং এক্সপেন্সেস, পাস থ্রো লিজেস লাইক অপারেটিং এক্সপেন্সেস পেইড বাই টিনেন্ট, কম্বিনেশনস। তো ফাইনালি দেখেন আমরা কী আসতেছে যে এফেক্টিভ রেন্ট।
Used to compare different leases, the different leases compare করার ক্ষেত্রে compute present value of rent stream. So present value of rent stream এর ক্ষেত্রে যদি আমি compare করি, so what is used to compare different leases, compute present value of rent stream, convert present value to an equivalent annuity, annual annuity, ঠিক আছে? তাহলে এক্সাম্পল দেখেন, consider the following rent schedule. So year 1 এ আমি পাচ্ছি যে 12 করে, year 2 তে পাচ্ছি 14 করে, and year 3 তে পাচ্ছি 15 করে। তাহলে এটা করে আমরা ইফেক্টিভ রেন্ট কিভাবে ক্যালকুলেট করে পারতে পারি, এটা একটা আসতে পারে, ঠিক আছে? সো এখান থেকে এফেক্টিভ রেন্টটা কী হতে পারে সেটা আসতে পারে, যে এফেক্টিভ রেন্ট, হোয়াট ক্যান বি দ্য এফেক্টিভ রেন্ট, ঠিক আছে? যে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করে আমরা এখান থেকে যে অ্যাকচুয়ালি প্রত্যেক ইয়ারে কী কী আসবে, C1, C0, C1, C2, C3 এগুলো বলে নেট প্রেজেন্ট ভ্যালু আসবে। হ্যাঁ, তো এফেক্টিভ রেন্টটা আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি। সো দ্যাট ক্যান বি অ্যান অপশন লাইক হাউ টু ফাইন্ড দ্য এফেক্টিভ রেন্ট। Use the same procedure to evaluate all potential lease alternatives. Use the same procedure to evaluate all potential lease alternatives. তাহলে আমাদেরকে সেম প্রসিডিউরটা ইউজ করতে হবে টু ইভ্যালুয়েট অল পটেনশিয়াল লিজ অল্টারনেটিভস। দিস মেজার্স দ্য রিটার্ন অফ টু দ্য লেসর অ্যান্ড কস্ট অফ দ্য লেসি। তাহলে দেখেন প্রো ফর্মা ক্যাশ ফ্লো, এটা আমরা অলরেডি দেখেছি। রেন্টাল ইনকাম, আদার প্রপার্টি ইনকাম, আদার ইনকাম যে আছে, রিকভারি, আদার ইনকাম, রিকভারি অফ এক্সপেন্সেস, ভ্যাকেন্সি অ্যান্ড কালেকশনস অ্যান্ড কনসেশনস। তাহলে এফেক্টিভ এখান থেকে আমরা এফেক্টিভ গ্রস ইনকাম। প্রোফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখেন, প্রোফর্মা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি আমরা দেখি তাহলে এখানে ইজিআই আছে, অপারেটিং এক্সপেন্সেস, ক্যাশ ফ্লো, অপারেটিং লিজ কমিশনস, রিকারিং ক্যাপিটাল আউটলেস অ্যান্ড নন রিকারিং নেট ক্যাশ ফ্লো। তার মানে অফিস লিজেস থাকবে যে নর্মালি 3 to 7 ইয়ার টার্মস, হ্যাঁ, রিনুয়াল অপশন আছে, প্রিমিয়াম রেন্টস আছে, হ্যাঁ, তারপরে রেন্ট ডিসকাউন্টস আছে, রাইট অফ ফার্স্ট রিফিউজাল, রাইট, এই জিনিসগুলো আপনার থাকবে ইন্ডাস্ট্রি প্রপার্টি লিজেসের ক্ষেত্রে। তাহলে দিজ আর দ্য রিটেল লিজেস। রিটেল লিজেসে কী থাকে সেটা আমরা দেখেছিলাম, এন অ্যাপার্টমেন্ট লিজেস। অ্যান্ড ফাইনালি দেখেন, আপনাদের এই চ্যাপ্টার তো আমরা কভার করলামই, তো এখান থেকে কী কী কোয়েশ্চেন আসতে পারে। তাহলে কম্পিউট আফটার ট্যাক্স ইন্টারনাল রেট অফ রিটার্ন অ্যান্ড কম্পিউট ফাইনাল রেট অফ রিটার্ন। ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস দেখেছি আমরা, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস দেখলাম কী কী করতে পারি, মার্কেট ক্যারেক্টারিস্টিক্স আজকে দেখলাম, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, স্টাইলস। ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো জিনিস আমাদেরকে খুবই কনসিডার করতে হবে, আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন অ্যান্ড নেট প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ, ইকুইটি ডিভিডেন্ডের ক্ষেত্রে এনওআই, এডিএস, হ্যাঁ, ইকুইটি ডিভিডেন্ড রেট, ডেপ্ট কভারেজ, তাহলে আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো, তাহলে আপনাদের এখানেই শেষ হচ্ছে, এই দিস ইজ দ্য এন্ড অফ ইউর চ্যাপ্টার্স, ঠিক আছে? এই 5টা চ্যাপ্টার 4, 5, 6, 9 অ্যান্ড 11, তাহলে এই 5টা চ্যাপ্টার আপনাদের মেইনলি কনসিডারেশনস, সেই জিনিসগুলো আপনাদের দেখতে হবে।
সো দ্যাট ইজ দ্য এন্ড অফ আওয়ার চ্যাপ্টার, ঠিক আছে? আমাদের রিভিউ ক্লাসও শেষ, এন্ড অফ আওয়ার সিলেবাস, তো আমরা এখানেই শেষ করতেছি। তো সাজেশনটা আমি আপনাদেরকে আরেকটু ফর্মে দিয়ে দিব না আপনাদের পোর্টালে, তাহলে আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। সো আপনাদের 21 তারিখে যেহেতু এক্সাম, তো 21 তারিখের এক্সামটা হচ্ছে আমরা ওভাবেই নিব। সো ওই জিনিসটা করবো আমরা, ঠিক আছে? ওকে।